আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের লেকচার হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারটি এসএসসি, ইন্টারমিডিয়েট এবং B.B.A অনার্স ফার্স্ট ইয়ারে এবং CSEMতে আছে। তো আজকে আমরা আলোচনা করব মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অনুমিত শর্তাবলী। মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অনুমতি শর্তাবলী। তো মূলধন ব্যয় নির্ধারণের অনুমত শর্তাবলীর মধ্যে প্রথমে আছে ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ যে কোনো নতুন প্রকল্প গ্রহণ করতে গেলে বা কোনো কোম্পানি পরিচালনা ব্যয় গ্রহণ করতে পারে না, ফলে ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান থাকে। এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে নতুন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়া থাকা সত্ত্বেও ব্যবসায়িক ঝুঁকির মাত্রা অপরিবর্তিত থাকবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি বলতে লোন গ্রহণ করার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। অর্থাৎ যদি কোনো কোম্পানি লোন গ্রহণ করে তখন তাকে একটি নির্দিষ্ট সময়ের পরে লোনের টাকা এবং সুদের টাকা প্রদান করতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ের যদি পর্যাপ্ত পরিমাণ মুনাফা না হয় তখন আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। লভ্যাংশ প্রদানের পরিমাপের পরিবর্তনের সাথে কিছু অনুমতি শর্ত ধরা হয় এবং নতুন কোম্পানির অর্থায়ন ভন ঝুঁকির আগের মতেই থাকবে। এটি আরেকটি অ্যাজাম্পশন মূলধন কস্ট অফ ক্যাপিটালের। 3 নম্বর পয়েন্ট হচ্ছে করের প্রভাব। অর্থাৎ এক্ষেত্রে অনুমতি শর্ত হচ্ছে দ্য কস্ট অফ দ্য ক্যাপিটাল মিজার অন দ্য আফটার ট্যাক্স। অর্থাৎ আমরা মূলধন ব্যয় বলতে কর পরবর্তী বা সমন্বিত মূলধন ব্যয়কে বুঝে থাকি। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে মুদ্রাস্ফীতি। মূলধন ব্যয়ের অন্যতম অনুমতি শর্ত হলো মুদ্রাস্ফীতি হার মোটামুটি স্থির থাকবে। অর্থাৎ মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি স্থির থাকবে, এটা ধরে নেওয়া হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মূলধন কাঠামো অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এক্ষেত্রে ধরে নেওয়া হয় ব্যবসার প্রয়োজনে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হলে ধরে নেওয়া হয় যে মূলধন কাঠামো বিভিন্ন উৎসের অনুপাত অপরিবর্তিত থাকবে। অর্থাৎ টোটাল যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে সেটা ঠিক থাকবে, কিন্তু রেশিওগুলা কী হবে, চেঞ্জিং হবে। যেমন লোন রেশিও কমবে অথবা বাড়বে, অগ্রাধিকার শেয়ারের রেশিও বাড়বে বা কমবে। এভাবে কি করা হবে, টোটাল যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে সেটা ঠিক থাকবে এবং ক্যাপিটাল স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রেশিওগুলো কী হবে, বাড়বে বা কমবে। তো মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অনুমতি শর্ত হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে ঝুঁকি বিদ্যমান থাকে তাকে বলা হয় ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি, করের ঝুঁকি, মুদ্রাস্ফীতির হার, মূলধন কাঠামো অপরিবর্তিত থাকবে। তো আমাদের পরবর্তী কোশ্চেন মূলধন ব্যয় নির্ধারণের সীমাবদ্ধতা। লিমিটেশন অফ ডিটারমিনেশন অফ কস্ট অফ ক্যাপিটাল। প্রথমেই পয়েন্ট হচ্ছে ব্যবসার ঝুঁকির মাত্রা, ডিগ্রি অফ বিজনেস রিস্ক। নতুন কোনো প্রকল্প গ্রহণ করলে ব্যবসায়িক ঝুঁকি অপরিবর্তিত থাকবে এমন ধারণার উপর ভিত্তি করে মূলধন ব্যয় নির্ধারণ করা হয়, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। নতুন কোনো বিজনেস পরিচালনা করতে গেলে অথবা কোনো নতুন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই সেখানে ঝুঁকি বিদ্যমান থাকবে। তো এখানে মূলধন ব্যয়ের যে ব্যবসায়িক ঝুঁকির একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে সেটাকে উপেক্ষিত করা হয়েছে। তো এটা মূলধন ব্যয়ের একটি সীমাবদ্ধতা। 2, মুদ্রাস্ফীতির হার। মুদ্রার ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতিকে হার ধরে নেওয়া হয় না, কিন্তু অর্থায়ন সময়কালে প্রকল্প বাস্তবায়নের কালে মুদ্রাস্ফীতির হার পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ
সময়ের পরিবর্তনের সাথে সাথে মুদ্রাস্ফীতি হ্রাস বা বৃদ্ধি হতে পারে। তো এখানে মুদ্রাস্ফীতি হারকে উপেক্ষিত করা হয়েছে। তো কস্ট অফ ক্যাপিটালের একটি সীমাবদ্ধতা হচ্ছে মুদ্রাস্ফীতির হারকে উপেক্ষিত করা হয়েছে। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্থিক ঝুঁকি উপেক্ষা। আর্থিক ঝুঁকি উপেক্ষা অর্থাৎ লোন গ্রহণ করলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ লোন গ্রহণ করার সক্ষমতা আছে, যদি তার চেয়ে অধিক পরিমাণ লোন গ্রহণ করে তখন ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে, ফলে ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। তো এখানে আর্থিক ঝুঁকিকে উপেক্ষিত করা হয়েছে মূলধন বাজেটিংয়ে এবং কস্ট অফ ক্যাপিটালে। অবচয় 4 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত অনুমান। মূলধন কাঠামো সংক্রান্ত অনুমান, নতুন মূলধন কাঠামো সংগ্রহ করে ধরে নেওয়া হয় যে মূলধন কাঠামো অপরিবর্তিত থাকবে বিভিন্ন উৎসে। যদি বাস্তবে বিভিন্ন উৎসের পরিবর্তন হলে মূলধন গড় ব্যয় সঠিক ব্যয় প্রকাশ করা যায় না, কিন্তু বাস্তবে মূলধন গড়ের ব্যয় সঠিক প্রকাশ করা যায় না। আমি পয়েন্ট আবার পড়তেছি, মূলধন কাঠামো সংক্রান্ত অনুমান, অতিরিক্ত বা নতুন মূলধন সংগ্রহের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে মূলধন কাঠামোর অবস্থা অর্থাৎ বিভিন্ন উৎসের অনুপাত অপরিবর্তিত থাকবে, কিন্তু বাস্তবে যদি বিভিন্ন উৎসের অনুপাত পরিবর্তন হয় তখন নির্ণীত গড় মূলধন ব্যয়ের সঠিক ব্যয়কে প্রকাশ করা যায় না। অর্থাৎ যখন নাকি রেশিও চেঞ্জ করা হবে তখন গড় মুনাফার ব্যয়টাও কী হবে, পরিবর্তিত হবে। তো এখানে এটাকে বিবেচনা করা হয়নি। অবচয় তহবিল ব্যয়। অবচয় তহবিল ব্যয় বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধনের অন্যতম উৎস হচ্ছে অবচয় তহবিল। বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন ব্যয়ের অন্যতম উৎস হচ্ছে অবচয় তহবিল। অর্থাৎ বিভিন্ন ধরনের অবচয় তহবিল সুযোগ্য ব্যয় ধরে বিভিন্ন সর্বজনীন স্বীকৃত প্রচলিত রয়েছে। 6 নম্বর পয়েন্ট ঝুঁকিমুক্ত আয়ের হার অনুমান। ঝুঁকিমুক্ত আয়ের হার অনুমান, মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে CAPM ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল যখন ইকুইটি বা সাধারণ শেয়ার কস্ট অফ ইকুইটি নির্ণয় করা হয় তখন ঝুঁকিমুক্ত আয়ের হার অনুমান করা হয়। এই অনুমানের মধ্যে ভুলও থাকতে পারে, অর্থাৎ অ্যানালাইজ কইরা যে ঝুঁকিমুক্ত আয়ের হার ধরা হইতেছে সেটা ভুল হইতে পারে। তো ঝুঁকিমুক্ত আয়ের হার ধরা যে হয় ক্যাপিটাল বাজেটিংয়ের এটি একটা অন্যতম সীমাবদ্ধতা। প্রবৃদ্ধির হার অনুমান। প্রবৃদ্ধির হার বলতে আমরা বুঝি ব্যবসা প্রতিষ্ঠানের লাভজনকতা বৃদ্ধির হারকে প্রবৃদ্ধির হার বলে। অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধির মডেল অনুসারে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে প্রাক্কলন অনুমান করা হয়। এক্ষেত্রে অনুমান সঠিকভাবে সফল নাও হতে পারে। অর্থাৎ কোম্পানি যে ঘোষণা করছে প্রত্যেক বছর 5% বা 10% হারে তাদের লভ্যাংশের প্রবৃদ্ধি হবে, সেটা নাও হতে পারে। তো ক্যাপিটাল বাজেটিং অন্যতম এক সীমাবদ্ধতা হচ্ছে প্রবৃদ্ধির হার অনুমান। সংরক্ষিত আয়ের ব্যয়। কস্ট অফ রিটার্ন আর্নিং। সংরক্ষিত আয়ের কোনো প্রত্যক্ষ ব্যয় নেই। প্রথমে আমরা একটু বুঝি সংরক্ষিত আয় কী। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান তাদের লাভের একটি নির্দিষ্ট অংশ সর্বোচ্চ 20% প্রফিটের যে ফান্ডে ট্রান্সফার করে রাখা হয় তাকে বলা হয় সংরক্ষিত তহবিল। কোম্পানি যদি কোনো বছর লভ্যাংশ কম হয় অথবা কোম্পানি যদি কোনো কাজে ফান্ড রিইনভেস্টমেন্ট করতে যায় তখন বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে সে ফান্ড তারা কী করতে পারে, ইউজ করতে পারে। তো এখন আমরা চলে যাচ্ছি সংরক্ষিত ব্যয়ের ব্যয়। সংরক্ষিত আয়ের কোনো প্রত্যক্ষ ব্যয় নেই। তাই সুযোগ্য ব্যয় ধরা হয়। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি ইতিমধ্যে সাধারণ স্টক বিক্রি করছে, তাদের সাধারণ ব্যয় সংরক্ষিত আয়ের ব্যয় হিসেবে ধরা হয়, এটাই যুক্তিপূর্ণ। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি সাধারণ শেয়ার মূলধন না থাকে, যদি পাবলিক লিমিটেড না হয়, তখন তাদের সংরক্ষিত আয় সুযোগ্য ব্যয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে।